নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পার্ট 2। ঠিক আছে, পার্ট 2 তে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে কোন রিঅ্যাকশন SN1 কোন রিঅ্যাকশন SN2 আমরা দেখে চিনব কি করে। তার জন্য যেটা তোমাদের অবশ্যই করে আসতে হবে, পার্ট 1 এর ভিডিওটা দেখে আসতে হবে, নাহলে কিন্তু পার্ট 2 বোঝা অসম্ভব। ওকে, তাহলে পার্ট 1 আমরা কি দেখেছিলাম? পার্ট 1 এ আমরা দেখেছিলাম যখন SN2 হচ্ছে, SN2 এর জন্য কিন্তু ব্যাকসাইড অ্যাটাক করতে হচ্ছিল, ওই জন্য নিউক্লিওফাইলটা স্ট্রং হতে হচ্ছিল। ঠিক আছে, SN2 এর জন্য স্ট্রং নিউক্লিওফাইল লাগছিল। স্ট্রং নিউক্লিওফাইল কোনটা? তাহলে আমাকে জানা উচিত সঙ্গে সঙ্গে স্ট্রং নিউক্লিওফাইল কোনটা। স্ট্রং নিউক্লিওফাইল, ওকে, স্ট্রং নিউক্লিওফাইল। স্ট্রং নিউক্লিওফাইল কি ছিল? স্ট্রং নিউক্লিওফাইল হচ্ছে KOH। আর যখন SN1 করছিলাম, SN1 করার জন্য কি লাগছিল? SN1টা খুব ইজিলি হয়ে যাচ্ছিল, যেটা SN1 এর জন্য লাগছিল উইক নিউক্লিওফাইল। উইক নিউক্লিওফাইল কি ছিল? উইক নিউক্লিওফাইল হচ্ছে ওয়াটার। দুজনেই কিন্তু খেয়াল করো OH মাইনাস দিচ্ছে, কিন্তু একটা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল আর একটা হচ্ছে উইক নিউক্লিওফাইল। এই পোর্শনটা আমাদের জানতে হবে। আর একটা যেটা জানতে হবে সেটা হচ্ছে সলভেন্ট, কারণ মাঝে মাঝে আমরা সলভেন্ট দেখেও বুঝতে পারবো কোনটা SN1 কোনটা SN2। আমরা SN2 তে কি দেখেছিলাম? লিখেছি স্ট্রং নিউক্লিওফাইল লিখেছিল আমার SN2 এর জন্য, আর এটা লিখেছিল SN1 এর জন্য। ঠিক তেমনি SN2 এর জন্য কি সলভেন্ট লেগেছিল? SN2 এর জন্য সলভেন্ট লেগেছিল পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি কি ছিল? পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে অ্যাসিটোন আর একটা হচ্ছে DMF। ওকে, আর SN1 এর জন্য কি লেগেছিল? SN1 এর জন্য লেগেছিল পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট কি ছিল? পোলার প্রোটিক সলভেন্ট ছিল হচ্ছে ওয়াটার আর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এইটা আমাদের পুরো মাথায় ঢুকিয়ে নিতে হবে, তবেই আমরা কিন্তু কোন রিঅ্যাকশন SN1 আর SN2 চিনব। আর একটা জিনিস আমরা একটু জেনে রাখলেও সুবিধা হবে, সেটা হচ্ছে SN2 ডিপেন্ড করছিল কি দেখেছিলাম? SN2 রেটটা হচ্ছে রেট ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক হিমডেন্স, মানে স্টেরিক হিমডেন্স যত বেশি হবে SN2 কিন্তু তত কম হবে। ওকে, আর SN1 কি ডিপেন্ড করেছিল? SN1 হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এটা কি ছিল? এটা রেট ছিল ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক হিমডেন্স। আর এর কি ছিল? SN1 এর ক্ষেত্রে রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এই পোর্শনটা দেখলে এই 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 বেসিক জিনিসগুলো মাথায় না থাকলে কিন্তু আমরা কোনটা SN1 কোনটা SN2 চিনতে পারবো না। ওকে, এবার আসছি ফার্স্ট টাইপ এক্সাম্পলে। ফার্স্ট টাইপ এক্সাম্পল এখানে হচ্ছে 1 ডিগ্রি কার্বন আছে। ওকে, 1 ডিগ্রি কার্বন আছে Cl। লাইন স্ট্রাকচার কি তোমরা আশা করি বোঝো। লাইন স্ট্রাকচার যদি না বোঝো তো বলে দিচ্ছি, এই এই যে কোণগুলো আছে, প্রতিটা কোণে একটা করে কার্বন আছে, আর কার্বনের হ্যান্ড ফিল আপ করলেই এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, ক্লোরিনটা এই কার্বনের সাথে অ্যাটাচ, আর কার্বনের হ্যান্ড ফিল আপ করলেই পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়। ওকে, তাহলে এটা কি 1 ডিগ্রি কার্বন, তাই তো? 1 ডিগ্রি কার্বন। এখানে ধরা হলো একটা ধরো KOH দেওয়া হয়েছে, একটাতে ওয়াটার দেওয়া হয়েছে। KOH কি বললাম? স্ট্রং নিউক্লিওফাইল। আর ওয়াটার কি বললাম? উইক নিউক্লিওফাইল। তাহলে প্রশ্ন হচ্ছে কোনটা SN1 পাথওয়েতে যাবে, কোনটা SN2 পাথওয়েতে যাবে, তাই তো? তোমরা মনে মনে অনেক কিছু ভাবতে শুরু করেছো, কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো যে ভাবছো কি যে KOH যদি যায়, KOH স্ট্রং মানে SN2, আর ওয়াটার দিয়ে হচ্ছে SN1। কিন্তু একটা জিনিস ভাবো, এর ক্ষেত্রে কি আদৌ SN1 সম্ভব? SN1 মানে কি? ডিপেন্ডিং অন স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। তাহলে এটা কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি ভেরি লেস স্টেবল। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ভেরি লেস স্টেবল। তাই জন্য 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য তাহলে আমরা কি ডিসিশন নিলাম? 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য স্ট্রং নিউক্লিওফাইল নেওয়া হোক আর উইক নিউক্লিওফাইলই নেওয়া হোক, ঠিক আছে, সব সময় প্রোডাক্ট কিন্তু SN2 মেকানিজমে যাবে। তাহলে কি হলো? তাহলে লিখে রাখি আমরা, 1 ডিগ্রি কার্বন যদি হয় তাহলে হচ্ছে অলওয়েজ SN2 পাথওয়ে। ওকে, অলওয়েজ SN2 পাথওয়ে। তাহলে প্রোডাক্ট তো সাবস্টিটিউশন, তাহলে কোন, তাহলে এখানে হলো OH, এখানেও OH, দুটোরই মেকানিজম কিন্তু SN2। ওকে, দুটোরই মেকানিজম কিন্তু SN2। আমরা 1 ডিগ্রিতে আরো একটা एग्जांपल নিয়ে টেস্ট করব। एग्जांपल 2, সেটা কি নিচ্ছি? এটা হচ্ছে ডবল বন্ডেড। ওকে, তাহলে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা নিয়ে আমরা দেখছি। দেখো, সেই একই জিনিস করলাম, একটা KOH দিলাম আর একটা ওয়াটার দিলাম, ঠিক আছে। KOH এ তো বুঝতেই পারছো SN2 পাথওয়ে, মানে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে? KOH SN2 বুঝেই নিয়েছিলে। তাহলে হচ্ছে এখান থেকে ওয়েট আসছিল, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওয়াটারের ক্ষেত্রে কিন্তু SN1 পাথওয়ে নিলেও প্রোডাক্টটা একই আসছে। কিরকম ভাবে আসছে দেখো, ওয়াটারের ক্ষেত্রে
এখানে কিন্তু কার্বোকার্বনটা স্টেবিলিটি পাবে। কি করে কার্বোকার্বন স্টেবিলিটি পাচ্ছে? 1 ডিগ্রি হলেও কার্বোকার্বন কিন্তু স্টেবিলিটি পাচ্ছে। এখানে যেমন বলেছিলাম 1 ডিগ্রি কার্বন মানে কিন্তু কার্বোকার্বনটা স্টেবিলিটি পাচ্ছে না, কিন্তু এখানে দেখো 1 ডিগ্রি কার্বনে যদি ক্লোরিনটা বেরিয়ে যায়, ডাইরেক্ট ক্লোরিনটা বেরিয়ে গেলে এখানে কিন্তু প্লাস ফর্ম করছে। ভালো করে দেখো, তোমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনও দেখিয়েছিলাম। আশা করি রেজোনেন্সের এই পোর্শনটা তোমাদের খুব ক্লিয়ার করতে পেরেছি। প্লাস মানে কি? এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তাহলে কি হবে? এই বন্ডটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি ফিল আপ করতে আসছে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে রেজোনেন্স করলে কি পাচ্ছি? তাহলে একটা জিনিস ভালো করে বোঝো যে এখানে কিন্তু ওয়াটার দিয়ে SN1 পাথওয়ে হচ্ছে, কিন্তু SN1 পাথওয়ে হওয়ার পর কার্বোকার্বনটা স্টেবিলিটি পাচ্ছে। কার্বোকার্বনটা স্টেবিলিটি পেল, কিন্তু যে পাথওয়েতেই হোক, মানে এই কার্বোকার্বন দিয়েই হোক, সরি এখানে প্লাস জেনারেট করছে, এই কার্বোকার্বন দিয়েই হোক আর এই কার্বোকার্বন দিয়ে হোক, দেখো স্ট্রাকচারটা একই, অ্যাকচুয়ালি একই। তাহলে এখানেও কিন্তু তৈরি হবে। ধরো যদি এটা দিয়ে করি, এই তার মানে এখানে OH মাইনাস অ্যাটাক করে OH হলো। দেখো এটা দিয়ে করলে অ্যাকচুয়ালি একই, এই OH মাইনাস অ্যাটাক হলো, জাস্ট ছবিটাকে উল্টে দেওয়া হয়েছে। ওকে, তাহলে 1 ডিগ্রি কার্বোকার্বনের কেসটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এরপর কিন্তু আমরা আসবো 2 ডিগ্রি কার্বোকার্বন, যেটা জয়েন্টের পরীক্ষাতে প্রায় দেয়। এবার আমরা আসছি 2 ডিগ্রি কার্বোকার্বনের জন্য। ওকে, 2 ডিগ্রি কার্বোকার্বনের জন্য এক্সাম্পল 3, এটা ভালো করে বুঝবে। হ্যাঁ, 2 ডিগ্রি কার্বোকার্বন, ঠিক আছে। ধরা হলো এখানে ক্লোরিন আছে, ক্লোরিন আছে বিলো দা প্লেনে, মানে হচ্ছে ড্যাশে, আর ওয়েজে এইচ আছে। ওকে, ওয়েজ মানে হচ্ছে অ্যাবভ দা প্লেন, তাতে হচ্ছে এইচ আছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন খুব দেখা যায়, খুব। দেখো এখানে কেওএইচ দেওয়া হলো, কেওএইচ মানে হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল, আরেকটাতে ওয়াটার দেওয়া হলো মানে হচ্ছে উইক নিউক্লিওফাইল, আরো একটা উইক নিউক্লিওফাইল আছে, ধরো CH3OH। এটা কি জেনারেট করে? ওয়াটার যেমন OH মাইনাস জেনারেট করে, এটা জেনারেট করে CH3O মাইনাস, এটাও কিন্তু উইক নিউক্লিওফাইল, একই রকম মেকানিজমে হবে। ভালো করে বুঝবে। KOH, KOH এ কি হবে? স্ট্রং নিউক্লিওফাইল। KOH কি? স্ট্রং নিউক্লিওফাইল। আবার বলছি, স্ট্রং নিউক্লিওফাইল। স্ট্রং নিউক্লিওফাইল মানে কি পাথ হতে যাবে? SN2 পাথ হতে যাবে। এবার দেখো, ওই জন্য বারবার বলছিলাম ফার্স্ট ভিডিও দেখে আসতে, কারণ কি? SN2 মানে কি? SN2 মানে ইনভার্সন অফ কনফিগারেশন। SN2 মানে ইনভার্সন অফ কনফিগারেশন। ওকে, তাহলে এখানে কি হবে? কনফিগারেশনটা উল্টে যাবে। কনফিগারেশনটা উল্টে যাওয়া মানে কি? ভালো করে ভাবো। তাহলে কনফিগারেশনটা উল্টে যাবে, তাহলে কি হবে? আমরা এই যে সিএলটা ছিল কি বিলো দা প্লেনে, মানে ড্যাশ ফর্মে, এখানে কি আসবে? সিএলটা হয়ে যাবে অ্যাবভ দা প্লেন, মানে সিএল এর জায়গায় যেটা আসবে ওএইচটা হয়ে যাবে অ্যাবভ দা প্লেন বা ওএইচে। ওকে, হাইড্রোজেনটা আমরা লিখছি না, কোনো অসুবিধা নেই, এখানে ওএইচ এলো। ক্লিয়ার? এটা ভালো করে বুঝবে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, আমাদের বোর্ড এক্সামে কম আসে, এগুলো জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কি দেখতে পাচ্ছি? সিএল ছিল বিলো দা প্লেন, যখনই কেওএইচ দিলাম, কেওএইচ দেওয়া মানে কি? ব্যাকসাইড অ্যাটাক, ব্যাকসাইড অ্যাটাক হলে কি? ইনভার্সন হয়ে যায়। যে ইনভার্সন হয়ে গেল, SN2 মেকানিজমে যে ইনভার্সন হলো, তাহলে কি হলো? এটা বিলো দা প্লেনের জায়গায় যে নিউক্লিওফাইলটা এসে ঢুকলো, সেটা কিন্তু অ্যাবভ দা প্লেন এসে গেল। কিন্তু যদি এইটাতে ওয়াটার দেওয়া হয়, ওয়াটার দিলে কি হচ্ছে? ওয়াটার দিলে কিন্তু SN1 মেকানিজমে হচ্ছে, ওয়াটার কি? উইক নিউক্লিওফাইল। ওয়াটার হচ্ছে উইক নিউক্লিওফাইল, এটা হচ্ছে SN1 মেকানিজমে হচ্ছে। যখন SN1 মেকানিজমে হচ্ছে, আমরা কি জানি? SN1 মেকানিজমে হলে কিন্তু রেসমিক মিক্সচার ফর্ম করে। SN1 এ রেসমিক মিক্সচার ফর্ম করে। ক্লিয়ার করতে পারলাম? SN1 এ কি হয়? রেসমিক মিক্সচার ফর্ম করে, ঠিক আছে। তাহলে রেসমিক মিক্সচার ফর্ম করলে কি? এটা যেমন তৈরি আছে সেটা হবে, মানে ইনভার্সন প্রোডাক্টটাও হবে, ইনভার্সন প্রোডাক্টটাও হবে, সাথে সাথে কিন্তু রিটেনশন প্রোডাক্টটাও হবে। ওকে, সাথে সাথে রিটেনশন প্রোডাক্টটাও হবে। এই পোর্শনটা কিন্তু ভালো করে ক্লিয়ার করো, এটা কিন্তু জয়েন্টে হামেশাই দেয়। এই পোর্শনটা ক্লিয়ার না হলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে। ভালো করে দেখো, সময় নিয়ে বোঝো। এরপর আমরা আসবো, এটা তাহলে কার জন্য শিখলাম? এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনের জন্য শিখলাম। ওকে, এটা আমরা শিখলাম 2 ডিগ্রি কার্বনের জন্য। এরপর আমরা আসবো 3 ডিগ্রি কার্বনের জন্য। ওকে, এবার আসছি 3 ডিগ্রি কার্বনের জন্য। ওকে, 3 ডিগ্রি কার্বনের জন্য ভালো করে দেখো, এটা 3 ডিগ্রি কার্বন, একটা দুটো তিনটে কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, 3 ডিগ্রি কার্বন। 3 ডিগ্রি কার্বনের জন্য দেখো, এতক্ষণ কি দেখে আসছিলাম? যখন স্ট্রং নিউক্লিওফাইল হচ্ছিল, তখন কোন পাথওয়ে হচ্ছিল? SN2। ওকে, স্ট্রং নিউক্লিওফাইলের কি হচ্ছিল? SN2, আর উইক নিউক্লিওফাইলের কি হচ্ছিল? SN1। এখন আমরা এটা আসছি না আপাতত, জাস্ট একটু মনে করিয়ে দিলাম যে এটা SN2 হচ্ছিল, এটা SN1 হচ্ছিল, ঠিক আছে। এখন SN1ই হোক আর SN2 পাথওয়েতেই হোক, যেহেতু সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে প্রোডাক্টটা সেমই হবে। তাহলে প্রোডাক্টটা কি আমরা একটু লিখে নিই।
ওকে, এবার দেখো প্রশ্ন হচ্ছে এবার এটা SN1 পাথওয়েতে হয়েছে না SN2 পাথওয়েতে হয়েছে। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এখানে SN2 মানে কি? SN2 মানে হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক। এখানে দেখো কার্বনের পিছনে তিনটে বাল্কিল গ্রুপ রয়েছে, তিনটে বাল্কিল গ্রুপ থাকার জন্য কি ব্যাক সাইড অ্যাটাকটা ইম্পসিবল, ওই জন্য এর জন্য কিন্তু SN2 পসিবল নয়। ওকে, SN2 নট পসিবল লিখে রাখো, তাহলে কি দাঁড়াচ্ছে? SN2 নট পসিবল। ওকে, ডিউ টু স্টেরিক ক্রাউডিং, তাহলে SN2 পসিবল না। তাহলে এখানে স্ট্রং নিউক্লিওফাইল দেওয়া হোক আর উইক নিউক্লিওফাইল দেওয়া হোক, এখানে অলওয়েজ কি হবে? তাহলে এটা অলওয়েজ SN1 পাথওয়ে। আর আরেকটা কি SN1 পাথওয়েতে সুবিধা কি হচ্ছে? SN1 পাথওয়ে হচ্ছে কার্বোক্যাটায়ন জেনারেট করে হয়, আর আমরা কি জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কি ছিল? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ গ্রেটার দ্যান 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ গ্রেটার দ্যান 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কারণের জন্য এটা SN1 পাথওয়েকে ফেভার করছে আর SN2 পাথওয়েকে ফেভার করছে না। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে 3 ডিগ্রি যদি কার্বন হয় তাহলে কিন্তু অলওয়েজ SN1 SN2 পাথওয়ে ফলো করবে না। তাহলে আমরা 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন তিনটে অ্যানালিসিস করলাম। এখন এখান থেকে তোমাদের একটা কাজ করতে দিচ্ছি। এক্সাম্পল 5, তোমরা এটা আমাকে করে দেখাও। এখান থেকে যেটা আমাকে করে দেখাবে সেটা হচ্ছে প্রোডাক্ট কি হবে সেটাও বলবে, আর কোন পাথওয়েতে হয়েছে সেটাও বলবে, মানে SN1 না SN2 দুটোই আমাকে জানাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলবে? প্রোডাক্টটা কি হয়েছে আর কোন পাথওয়ে ফলো করেছে। ওকে, এই হলো আমাদের বেসিক আলোচনাগুলো। এরপর আমরা নেক্সট পোরশনে আসছি। ঠিক যে আলোচনা সেটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রিঅ্যাকশন নিয়ে আসছি। ওকে, রিঅ্যাকশন অফ হ্যালো অ্যালকেন। তো 1 নম্বর রিঅ্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে RX প্লাস NaOH কি প্রোডাক্ট হয়? এটা তোমরা নিজেরাই লিখে দাও দেখি কেমন পারো। 2 নম্বর RX প্লাস ওয়াটার, এটাও তোমরা লিখে দাও কি প্রোডাক্ট হবে। 3 নম্বর RX প্লাস অ্যামোনিয়া কি হবে? দেখো অ্যামোনিয়া আগে জানা উচিত অ্যামোনিয়া কিভাবে থাকে। NH নাইট্রোজেন আর হাইড্রোজেন কে বেশি ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে নাইট্রোজেনটা কি হবে? যদি এই বন্ডটার জন্য ভাবি, নাইট্রোজেনটা হচ্ছে পার্সিয়াল নেগেটিভ চার্জ পাচ্ছে আর হাইড্রোজেন হচ্ছে পার্সিয়াল পজিটিভ চার্জ পাচ্ছে। তাহলে এটা কিভাবে ভেঙে থাকছে? অ্যাকচুয়ালি দেখো H প্লাস NH2 মাইনাস, তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে? তার মানে এটা যেটা ভেঙে থাকছে সেটা হচ্ছে H NH2, এটা হচ্ছে পার্সিয়াল নেগেটিভ, এটা হচ্ছে পার্সিয়াল পজিটিভ। আর RX মানে কি হচ্ছে? বলটা এদিকে শিফট করছে, তার মানে X টা হচ্ছে পার্সিয়াল নেগেটিভ আর টা হচ্ছে পার্সিয়াল পজিটিভ। তাহলে প্লাস মাইনাস অ্যাটাচ করে দাও, তাহলে এখান থেকে কি ফর্ম করছে? R NH2 প্লাস HX। ওকে, এরপর আমরা আসছি নেক্সট রিঅ্যাকশনে, সেটা হচ্ছে 4 নম্বর রিঅ্যাকশন, যার নাম হচ্ছে, খুব এটা ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, এর নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। এর নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, উইলিয়ামসন সিনথেসিস। ওকে, মার্ক করে দিলাম, উইলিয়ামসন সিনথেসিস। ওকে, এটা কি হচ্ছে দেখো, RX প্লাস NaOCH3। ওকে, এখান থেকে কি ফর্ম করছে দেখো, Na মানে কি? Na প্লাস OCH3 মাইনাস, আর এটা হচ্ছে R প্লাস X মাইনাস। তাহলে প্লাস মাইনাস কম্বাইন করো, তাহলে কি দাঁড়াচ্ছে? ROCH3 প্লাস NaX। এটা হচ্ছে মিক্সড ইথার ফর্ম করছে, এটা কিন্তু মিক্সড ইথার ফর্ম করছে।
মিক্সড ইথার ফর্ম করা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মেথড। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এবার এটা কোন পাথওয়েতে যাচ্ছে, SN1 না SN2, মাথায় রাখবে এটা হচ্ছে SN2 পাথওয়েতে যাচ্ছে। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, এই যে ও মাইনাসটা আছে, ও মাইনাসটা গিয়ে আরে অ্যাটাক করছে, এক্সট্রা খুলে যাচ্ছে। SN2 মানে কি, ব্যাক সাইড অ্যাটাক, তাহলে সব থেকে ভালো দেখালে ভালো, যেটা ব্যাক সাইড অ্যাটাক মানে পিছনে অ্যাটাক করছে আর এটা খুলে যাচ্ছে। এই কারণের জন্য আর কে কিন্তু আর গ্রুপটাকে অলওয়েজ লেস ক্রাউডিং গ্রুপ নিতে হবে। আর গ্রুপটাকে কি করতে হবে, অলওয়েজ লেস ক্রাউডিং গ্রুপ নিতে হবে, যাতে ব্যাক সাইড অ্যাটাকটা ভালো হয়। পরীক্ষায় উইলিয়ামসন সিনথেসিস খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। যদি এরকম কোশ্চেন দেয়, দিয়ে বলে হাউ উইল ইউ প্রিপেয়ার this ether, CH3 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 ও CH3, এই ইথারটাকে প্রিপেয়ার করতে দিয়েছে, বলছে হাউ উইল ইউ প্রিপেয়ার দিস ইথার। আমাকে অপশন দুটো দিয়েছে। ওকে, একটা হচ্ছে অপশন 1 আর একটা হচ্ছে অপশন 2। এটা তোমরা কিন্তু আমাকে করে বলবে। অপশন 1 আমি লিখছি। অপশন 1 একটা হতে পারে যে এই পোরশনটা হচ্ছে এক্স পোরশন, মানে হচ্ছে CH3 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 X আর হচ্ছে প্লাস NaOCH3। মানে এটা কিভাবে পসিবল, এটা হচ্ছে ও মাইনাসটা গিয়ে অ্যাটাক করলো আর এক্সট্রা বেরিয়ে গেল। ঠিক আছে, আর অপশন 2 কি দিচ্ছে, অপশন 2 দিচ্ছে CH3X প্লাস NaOC CH3 CH3 CH3। এটা কিভাবে পসিবল, এটা হচ্ছে ও মাইনাসটা গিয়ে অ্যাটাক করছে, গিয়ে এই অ্যাটাক হচ্ছে, এই খুলছে। এবার আমার অপশন হচ্ছে অপশন 1 আর হচ্ছে অপশন 2, এর মধ্যে কোনটা বেস্ট এবং কেন, এটা তোমরা আমাকে কিন্তু করে এবং যথেষ্ট লজিক দিয়ে লিখে দেখাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাথায় রাখবে, উইলিয়ামসন সিনথেসিস কিন্তু এখানকার খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ওকে, এরপর আসছি নেক্সট পোরশনে। দেখো, এবার আমরা এখানকার আরো একটা ইম্পর্টেন্ট পোরশনে আসছি। কি, RX একটা KCN দেয়া হলো, KCN বা NaCN যা খুশি, আর একটা হচ্ছে AgCN দেয়া হলো। ওকে, এটা এই পোরশনটা কি ছিল, এটা আমরা আগেও পড়েছিলাম, এটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ওকে, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল কেন ছিল, কারণ হচ্ছে এখানে C এর মাথায় মাইনাস থাকতে পারে, N এর মাথায় মাইনাস থাকতে পারে। একই রকম ভাবে আরেকটা কি ছিল, NO2, একটা ছিল NO2 আর একটা হচ্ছে ONO। NO2 এর মধ্যে N এর মাথায় মাইনাস, আর এটা হচ্ছে ONO মানে OA তে মাইনাস। ওকে, এটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে AgCN দিলে কি প্রোডাক্ট হবে আর KCN দিলে কি প্রোডাক্ট হবে। এটা জানার আগে আমাকে KCN এর স্ট্রাকচার জানাটা খুব জরুরি। ওকে, দেখো KCN, এটা আমরা 10th লেভেলে শিখেছিলাম। নাইট্রোজেনের বাইরে কটা ইলেকট্রন, 5টা। কার্বনের বাইরে কটা ইলেকট্রন, 4টে। পটাশিয়ামের বাইরে কটা ইলেকট্রন, 1টা। তাহলে নাইট্রোজেনের অক্টেট ফিল করার জন্য কি করতে হচ্ছে, আর কার্বনের এটা করার পরও কিন্তু একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে, আর যেটা ফিল আপ করছে পটাশিয়াম দিয়ে। তাহলে এখানে কি ফর্ম, কি জেনারেট করছে, K প্লাস C ট্রিপল বন্ড N, আর মাইনাসটাকে ইলেকট্রনটাকে নিয়েছে কার্বন, তাহলে মাইনাস। তাহলে এটা কি বন্ডিং হচ্ছে, কার্বন আর হচ্ছে এই কার্বন আর হচ্ছে পটাশিয়ামের মধ্যে যে বন্ডিংটা হচ্ছে সেটা কি বন্ডিং হচ্ছে, আয়নিক বন্ডিং। ওকে, কি বন্ডিং হচ্ছে, আয়নিক বন্ডিং। আর মাইনাসটা কার মাথায় থাকছে, কার্বনের মাথায়। তাহলে যখন KCN দেওয়া হচ্ছে, মাইনাসটা কার মাথায় থাকছে, কার্বনের মাথায়। কার্বন মাইনাসটা দিয়ে অ্যাটাক করছে, খুলে যাচ্ছে। তাহলে এখান থেকে তৈরি করছে কি, RCN। ক্লিয়ার। কিন্তু যখন AgCN দেওয়া হচ্ছে, ইন কেস অফ AgCN যখন দেওয়া হচ্ছে, AgCN কিন্তু এজির সাথে কার্বনের যে বন্ডিংটা হচ্ছে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। ওকে, কি বন্ডিং হচ্ছে, কোভ্যালেন্ট বন্ডিং। কারণটা কি, কারণ হচ্ছে Ag লেস রিঅ্যাক্টিভ মেটাল। এর কারণ হচ্ছে Ag লেস রিঅ্যাক্টিভ মেটাল। তাহলে কি হচ্ছে, যখন এজির সাথে কার্বনের বন্ডিংটা কোভ্যালেন্ট বন্ডিং হচ্ছে, তাহলে মাইনাসটা কার্বনে থাকছে, তখন মাইনাসটা কিন্তু
এই n এর মাথায় থাকছে, তখন n মাইনাসটা গিয়ে অ্যাটাক করছে। তাহলে যখন n মাইনাস গিয়ে অ্যাটাক করছে তখন তৈরি হচ্ছে আর এন সি। ওকে, তাহলে এখানে কি হলো বোঝা গেল। একই রকম ভাবে আরেকটা এক্সাম্পল হয়, সেটা হচ্ছে আর এক্স, এখানে দেয়া হলো KNO2 আর এখানে দেয়া হলো AgNO2। কোনটাতে কি প্রোডাক্ট ফর্ম করে তোমরা বলবে। শুধু এর জন্য আমি যেটা বলে দেবো সেটা হচ্ছে NO2 স্ট্রাকচার। NO2 স্ট্রাকচারটা কি হয় যখন KNO2 নেওয়া হচ্ছে, NO2 স্ট্রাকচারটা হচ্ছে, এটা তোমরা জানো না বলে বলে দিলাম, অনেকেই জানো না হয়তো, বা অনেকে জানলেও জানতে পারো। এটা হচ্ছে NO2 স্ট্রাকচার, মানে মাইনাসটা কি থাকছে, ও এর মাথায় থাকছে। ওকে, যখন KNO2 ফর্ম করছে, এই আয়নিক বন্ডিং যখন ফর্ম করছে তখন হচ্ছে এই স্ট্রাকচারে থাকছে। আমি এইটুকু হিন্টস তোমাদের দিয়ে দিলাম, এটা হচ্ছে হিন্টস, আমাকে এটা করে দেখাবে। নেক্সট হচ্ছে 7 নম্বর রিঅ্যাকশন, রিঅ্যাকশন উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড RX, আর দেয়া হলো কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কাজ কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কাজ হচ্ছে জেনারেট H মাইনাস। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি H মাইনাস জেনারেট করে। তাহলে H মাইনাস যখন জেনারেট করছে আর প্লাস X মাইনাস হয়ে থাকছে, তাহলে কি হচ্ছে H মাইনাসের সাথে আর কম্বাইন করে যাচ্ছে, তাহলে এখানে প্রডিউস হচ্ছে RH প্লাস X মাইনাস। ওকে, নেক্সট এখানকার লাস্ট রিঅ্যাকশন উইথ গ্রিগনার রিএজেন্ট। গ্রিগনার রিএজেন্ট দিলে কি হচ্ছে, এটা আমরা আগেও পড়েছিলাম, RX প্লাস ধরো গ্রিগনার রিএজেন্টকে এরকম ভাবে লেখা হয় আর RMgx, এখানে যেহেতু আর একটা ইউজ করা আছে তাই এখানে হচ্ছে R প্রাইম MgX করলাম, ড্রাই ইথার মিডিয়াম নিলাম। এখানে কি হয় RX এ R প্লাস X মাইনাস হয়ে থাকে, আর RMgx এর ক্ষেত্রে Mg যেহেতু প্লাস তাহলে Mg পজিটিভ হয়ে থাকে আর Rটা হচ্ছে মাইনাস হয়ে থাকে। তাহলে প্লাস মাইনাস যদি কম্বাইন করে কি ফর্ম করছে R প্রাইম প্লাস MgX। এই হলো আমাদের রিঅ্যাকশন অফ হ্যালো অ্যালকেন। এরপর আমরা যে ক্লাসটা আসতে চলেছি রিঅ্যাকশন অফ হ্যালো অ্যারিনস। ওকে, এখন আমরা যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যালো অ্যারিনস। হোয়াট ইজ হ্যালো অ্যারিনস? দেখো, হ্যালো অ্যারিনস এর একটা এক্সাম্পল হলো ক্লোরোবেনজিন। কি নাম? ক্লোরোবেনজিন। তাহলে একটা আমরা নোট ডাউন করব, সেটা কি? সেটা হচ্ছে ইন জেনারেল কন্ডিশন, কি ইন জেনারেল কন্ডিশন haloarenes does not participate in SN মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। 1 আর 2 তে আসে না, দুটো কোনোটাই করবে না। ইন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? ইন জেনারেল কন্ডিশন। জেনারেল কন্ডিশন মানে কি? জেনারেল কন্ডিশন মানে হচ্ছে at normal temperature and pressure. In general condition মানে at normal temperature and pressure haloarenes does not participate in SN reaction. তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা why, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন করে না? দেখো, তাহলে আমরা কি দেখলাম? সাবস্টিটিউশন রিঅ্যাকশন হতে গেলে কি হতে হয়? ক্লোরিনকে কিন্তু বেরোতেই হবে, মানে এটাকে গুড লিভিং গ্রুপ হতে হবে। এখন দেখো, ক্লোরিন কি হয় হ্যালোঅ্যারিনস এর কেসে, এই ক্লোরোবেনজিনের জন্য ক্লোরিন কি হয়? রেজোনেন্সে পার্টিসিপেট করে যায়। দেখো, রেজোনেন্সে পার্টিসিপেট করে যায়। আমি রেজোনেন্সের একটা ফর্ম দেখাচ্ছি, বাকিটা তোমরা কমপ্লিট করে আমাকে দেখিয়ে দেবে বা তোমাদের খাতায় পুরোটা নোট ডাউন করবে। ক্লোরিন ছেড়ে দিয়ে এখানে প্লাস জেনারেট করছে, এখানে মাইনাস জেনারেট করছে। ওকে, তাহলে কি হচ্ছে এর মধ্যে? কি হচ্ছে? পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার জেনারেট করছে। কি হচ্ছে? পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। তাহলে এই যে সিসিএল বন্ডের মধ্যে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার জেনারেট করছে, এর ফলে কি হচ্ছে? লিভিং ক্যারেক্টার অফ সিসিএল বন্ড ডিক্রিজেস। ঠিক আছে, লিভিং ক্যারেক্টার অফ সিএল ডিক্রিজেস কেন হচ্ছে? কারণ আমরা জানি কি সিঙ্গেল বন্ডটাকে ব্রেক করাটা অনেক ইজি। তাহলে এখানে কি হচ্ছে? পার্শিয়াল ডবল বন্ড মানে কি? বন্ডটা না একটা বন্ড না দুটো বন্ড, মানে একের থেকে বেশি বন্ড, এটাই বোঝানো হচ্ছে। ওকে, মানে হচ্ছে মানে 1.5 বন্ড যাকে বলে, 1.5 বন্ড এরকম টাইপের, এটা হচ্ছে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। এর ফলে কি হচ্ছে? লিভিং ক্যারেক্টার অফ সিএল গ্রুপ ডিক্রিজেস। তার মানে কি হচ্ছে? সিএল এর যখনই লিভিং ক্যারেক্টার ডিক্রিজ করে যাচ্ছে তখনই কিন্তু সেটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনকে
ফেভার করছে না। আশা করি বোঝাতে পারলাম। দেখো এইবার আরেকটা প্রশ্ন, ইন জেনারেল কন্ডিশন মানে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার এটা হচ্ছে না, এবার যদি আমি টেম্পারেচার প্রেসারটাকে ফেভারেবল কন্ডিশনে নিয়ে আসি মানে টেম্পারেচার প্রেসারটাকে বাড়াই তাহলে কি হবে? টেম্পারেচার বা প্রেসার বাড়ালে কেন রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে এটা আমরা এখানে আলোচনা করব না, এটা আমরা কোথায় আলোচনা করব? এটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে আলোচনা করব। কোন চ্যাপ্টারে? কেমিক্যাল কাইনেটিক্স এর আর্মিনিয়াস ইকুয়েশনে আমরা আলোচনা করব। ঠিক আছে, এটা মুছে দিলাম, অসুবিধা নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে টেম্পারেচার বা প্রেসার বাড়ালে কোন পাথওয়েটা ফেভার করবে, SN1 না SN2? লেটস সি। দেখো যদি ইফ SN1 অকার্স মানে SN1 যদি হয় তাহলে কি হবে? SN1 হলে কি কার্বোক্যাটায়ন জেনারেট করবে, তাহলে কার্বোক্যাটায়ন যে জেনারেট করছে এই কার্বোক্যাটায়নটার নাম হচ্ছে ফিনাইল কার্বোক্যাটায়ন, এর নাম হচ্ছে ফিনাইল কার্বোক্যাটায়ন। এটা কি? এটা হচ্ছে ভেরি ভেরি লেস স্টেবল। ফিনাইল কার্বোক্যাটায়ন একদমই স্টেবল না, ওই জন্য তাহলে আমরা কি নোট ডাউন করব? ইন এনি কন্ডিশন, ওকে মানে জেনারেল কন্ডিশন না, ইন এনি কন্ডিশন chlorobenzene does not participate in SN1 reaction। তাহলে আমরা কি দেখলাম? in any condition chlorobenzene does not participate in SN1 reaction। তাহলে কন্ডিশন আমরা কি দেখলাম? যদি কন্ডিশনটাকে যদি ফেভারেবল করানো হয় মানে টেম্পারেচার প্রেসার বাড়ানো হয় তাহলে কোন পাথওয়ে ফলো করবে? SN2 পাথওয়ে ফলো করবে। ওকে, আশা করছি এই প্রশ্নটা বোঝাতে পেরেছি। তাহলে আরেকটা প্রশ্ন আছে, এটা তোমাদের SW দিচ্ছি, এটা তোমরা করবে। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ওকে এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, VINYL ভিনাইল ক্লোরাইড। ওকে, কোশ্চেন হচ্ছে why vinyl chloride does not participate in substitution nucleophilic reaction। এটা তোমরা আমাকে করে দেখাবে। এরপর আমরা যে পোর্শনটা আসছি সেটা হচ্ছে রিঅ্যাকশনস অফ হ্যালোয়ারিনস। ওকে, এখন যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে রিঅ্যাকশনস অফ হ্যালোয়ারিনস। ওকে, তাহলে দেখো ক্লোরোবেনজিন এখন যদি রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, ক্লোরোবেনজিন রিঅ্যাকশন যদি পার্টিসিপেট করতে হয় তাহলে দেখো এটা কোন পাথওয়েতে যাবে? SN2 পাথওয়ে। SN2 পাথওয়ের জন্য আমরা কি দেখেছিলাম? নিউক্লিওফাইলটা কিন্তু স্ট্রং হতে হবে, তাহলে কিন্তু এখানে ওয়াটার দিলে হবে না। ওকে, এখানে তাহলে কি দিতে হচ্ছে? স্ট্রং নিউক্লিওফাইল। প্রতিটা স্টেপ কিন্তু বুঝতে হবে। ওকে, এখানে কি দিতে হবে? স্ট্রং নিউক্লিওফাইল। টেম্পারেচার দিতে হবে কত? 623 কেলভিন, টেম্পারেচারও বেশি দিতে হবে, আর প্রেসার দিতে হবে হচ্ছে 300 ATM প্রেসার দিতে হবে। দিলে কি হবে? ক্লোরোবেনজিন থেকে ফেনল ডেভেলপ করবে, ক্লোরোবেনজিন থেকে ফেনল ডেভেলপ করবে। এই প্রসেসটার নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রসেস। ওকে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রসেস এক্সামের জন্য। এর নাম হচ্ছে ডাউস প্রসেস, এর নাম হচ্ছে ডাউস প্রসেস। ওকে, এবার দেখো এটা আসছি, সেটা হচ্ছে এখন আমরা কি শিখলাম? যে টেম্পারেচার আর প্রেসার বাড়লে রিঅ্যাকশনটা তো ফেভার করে, এছাড়াও আর কি উপায়ে হ্যালোয়ারিনসের রিঅ্যাকশনটাকে ফেভার করা যায়? এর আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যাডিং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আচ্ছা, এটা বলে দিই তারপর বোঝাচ্ছি। অ্যাডিং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ধরো এই ক্লোরোবেনজিন আছে, ক্লোরোবেনজিনে প্যারা পজিশনে আমি NO2 অ্যাড করে দিলাম, NaOH দিলাম, তখন হচ্ছে 448 কেলভিন টেম্পারেচারই হয়ে যাবে, টেম্পারেচার লোতে হয়ে যাচ্ছে। দেখো কি করে হচ্ছে? NO2 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে ইলেকট্রনটাকে নিজের দিকে টানছে। ভালো করে খেয়াল করো, এখানে যদি রিঅ্যাকশনটা হতে হয় ক্লোরিনে পার্সিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপ করে, এখানে পার্সিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করবে। ওকে, তাহলে পার্সিয়াল পজিটিভ চার্জ মানে কি? ফিনাইল কার্বোক্যাটায়ন, তাই কিন্তু স্টেবিলিটি দিতে হচ্ছে পজিটিভ চার্জটাকে। NO2 কি করছে? ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে এখানে প্লাসটাকে জেনারেট করতে সাহায্য করছে। এই কারণের জন্য এটা কিন্তু দেখো কম টেম্পারেচারেও হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিন্তু রিঅ্যাকশনটাকে ফেভার করাচ্ছে। ওকে, নেক্সট দেখো, যদি মেটার সাথে একটা অর্থ পজিশন NO2 এনে দিই, তাহলে NaOH আর 330 কেলভিন টেম্পারেচারে কিন্তু রিঅ্যাকশনটা
হয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখো, যদি সমস্ত অর্থ প্যারা পজিশনে NO2 এনে নিই, তাহলে কি হচ্ছে, তাহলে বলছে NaOH দিয়ে জাস্ট ওয়ার্ম করলেই হয়ে যাচ্ছে, কোনো টেম্পারেচার লাগছে না, জাস্ট ওয়ার্ম করব, করলে আমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এটা আমরা শিখলাম যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিভাবে রিঅ্যাকশনটাকে ফেভার করাচ্ছে। ওকে, হ্যালোজেন্সের যে পোর্শনটুকু পড়ালাম তার থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। ক্লোরোবেনজিন, অ্যামোনিয়া, কিউপ্রাস অক্সাইড, 475 কেলভিন টেম্পারেচার, 60 অ্যাটমসফিয়ার প্রেসার, প্রোডাক্টটা কি হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটাও পরীক্ষায় খুব আসে, তোমরা এই প্রোডাক্টটা আমাকে বার করে দেখাবে। দেখো, তাহলে আমাদের সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের ক্লাস এই পর্যন্ত। আমি এরপর কটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের করার জন্য, তোমরা করে আমাকে দেখাবে। আর আশা করি ক্লাসটা ভালো লেগেছে, এরপর তোমাদের সামনে নিয়ে আসবো নেক্সট ক্লাস। ওকে, এই হোমওয়ার্কগুলো দিলাম, তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে অ্যান্সারগুলো করে পাঠাও। সব থেকে বেস্ট হবে স্ক্রিনশট তুলে নিয়ে করাটা।